आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য গল্প নিরুদ্দেশ নিয়ে। লেখক প্রেমেন্দ্র মিত্রের এই নিরুদ্দেশ গল্পের পাঠ আজকের হবে। নিরুদ্দেশ গল্পের লাইন ধরে পাঠ করব। পড়ার সময় কিভাবে কোন ভঙ্গিমায় পড়তে হবে, কিভাবে কোথায় ঠিক কোন অভিব্যক্তিটাকে ফুটিয়ে তোলা যাবে পড়ার মধ্য দিয়ে, সেটাকে তোমাদের অনুসরণ করতে বলবো। আজকের গল্পটা পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত করব, ভালো করে মন দিয়ে শোনো। নিরুদ্দেশ, লেখক প্রেমেন্দ্র মিত্র। দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? কি? কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিঃশব্দ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনই আরম্ভ করিলাম। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন। এমন দিনই প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে কটা টাকা বার করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না? আর বারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারেও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব। মিল খুঁজে পাচ্ছ? কেউ কেউ কোথাও কোথাও কোনো না কোনোভাবে পাবে পাবে। পুরোপুরি মিল না হলেও কোথাও না কোথাও ভাবে, কোনো না কোনোভাবে একটু কম বেশি, একটু অন্যভাবে অন্যরকম মিল কিন্তু খুঁজে পাবে। এই মিল আমিও খুঁজে পেয়েছি, এই মিল তোমাদের বাড়ির বড়রাও খুঁজে পেয়েছে, এই মিল তোমরাও খুঁজে পাবে। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্য কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আর দরকার নেই, বেরিয়ে যা। এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে, আর কিছু না হোক, পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। কি আমরা অনেক সময় করি না? বেরিয়ে যেতে বলেছে বেরিয়ে যাও, চলে যেতে বলেছে চলে যাও, বলেছে বেরিয়ে যেতে না, তাই বেরিয়ে যাচ্ছি। আরে অনেক কথাই তো বলে, অনেক কথাই তো বলে ভালো করে পড়াশোনা করো, বলে মন দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হতে হবে, কথা শোনো, যেভাবে তোমাদেরকে
বলছি সামনে এগিয়ে চলার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য, সেইভাবে আমাদের কথা শুনে এগিয়ে চলো। সব কথা আমরা শুনি। কাঁচা কলা কোনটা শুনি? বেরিয়ে যা। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যেতে বলেছিল আমাকে, বেরিয়ে যাবো, থাকবো না, এটা শুনি। আরও কত কথা বলে শুনি না। হ্যাঁ, অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন। মায়ের তখন মাঝখানে পড়ে করুণ অবস্থা। আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মা চলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েন। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাতে দাঁতে কুটি কাটেননি। আজকে দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? কি বাবারা কি সহজে নিজের ভুল বুঝতে পেরেছে, নিজে কষ্ট পাচ্ছে বলতে পারে না বলে ফেলে? পারে? সহজে বলে না। ভেতর ভেতর কষ্ট হচ্ছে কিন্তু সহজে বলে না। মারা বলে ফেলে কিন্তু সামনাসামনি, কেঁদে ফেলে, বলে ফেলে, হ্যাঁ বলেই ফেলে। কিন্তু বাবা না, বাবা এটা আমি বলেছি, সবার সামনে বলা যাবে না। গৃহিণীকে ধমক দিয়ে বলেন, আর মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। তাও গেলে তো বাঁচতাম, এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। এমন বিনে পয়সার হোটেলখানা পাবে কোথায়? বিনে পয়সার হোটেল, বিনে পয়সার হোটেলটা কোন হোটেল? না, বাবার হোটেল না। কোন হোটেল? বাপের হোটেল। বাবার হোটেল না, বাপের হোটেল। বাপের হোটেলে যতদিন আছো খাও দাও, আরামে থাকো, নো টেনশন, নো চিন্তা। যেদিন বাবার হোটেল বন্ধ হয়ে যাবে, না বাপের হোটেল বন্ধ হয়ে যাবে, সেদিনকার বুঝবে যে লড়াইটা অনেক আগে করলে ভালো করতাম। অনেক আগে অনেক ফাঁকি দিয়েছি, কথা শুনিনি, সময় নষ্ট করেছি, কারণ বাবার হোটেল এখন বন্ধ হয়ে গেছে, ঝাঁপ বন্ধ করে দিয়েছে। আর যেদিনকার ছেলেমেয়েরা কথা শোনে না আর বাবার হোটেলে শাটার নামিয়ে দেয়, সেদিনকার তারা বুঝতে পারে যে এবারে নিজের একটা হোটেল খুলতে হবে। আর নিজের হোটেল খুলতে গেলে ঝাঁপিয়ে পড়তে হবে। নিজের হোটেল খোলা এটা চাটিখানি ব্যাপার না কিন্তু। আর সেই হোটেল খুলে সেখানে কোয়ালিটি ধরে রেখে কাস্টমারদেরকে নিয়ে আসা, এটাও কিন্তু কঠিন কাজ। হোটেল তো যে কেউ খুলতে পারে, কিন্তু ব্যবসা জমাতে পারে সবাই? না, না পারে না। বাবা এতদিন ধরে ভালোই হোটেলের ব্যবসা জমিয়ে রেখেছে। ঝড় ঝাপটা যাই আসুক না কেন, হোটেল কিন্তু তোমাদের সবার জন্য খোলা রয়েছে। কিন্তু বাধ্য হয় কখনো কখনো বাবা তার হোটেল বন্ধ করতে। কিসের জন্য? হ্যাঁ, ছেলে মেয়েদের যাতে নিজের হোটেল তারা খুলতে পারে, তার জন্য। যাই হোক, অমন বিনে পয়সার হোটেল পাবে কোথায়? মা এবার অশ্রুসিক্ত হয়ে ওঠে। অশ্রুসিক্ত স্বরে বলে, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে, আমার তাই ভয়। কে আজকালকার ছেলেমেয়েরা হ্যাঁ কত কি করে বসে, তাই না? হ্যাঁ, আর ওই ভয়ে বাবা মারা অনেক কিছু মেনে নেয়। ইমোশনাল ব্ল্যাকমেল, ঠিক না? হ্যাঁ, মারবো নিজেকে। ওই যে কাছে কিন্তু ট্রেন লাইন আছে, যাচ্ছি। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে। ওখানে বসে বসে ওয়েট করছে কতক্ষণ কল আসে, বুঝলি তো? মার কান্না তবু থামে না। কীরকম অভিমানী জানো তো?
বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন, না আর থাকতে দিলে না, এই অশান্তির থেকে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। আমরা কেউ খবরের কাগজের অফিসে গেছি? আমি তো যাইনি, তোমরা কেউ গেছো? না স্যার, ভিতরে তো হ্যাঁ, যাইনি, দরকার হয়নি খবরের কাগজে যাওয়ার মন। আবার এমন অনেক অফিস আছে যেখানে আমরা যাইনি। তো সেই রকম অফিসগুলোতে যদি আমরা হঠাৎ করে গিয়ে পড়ি বা যেয়ে বসি, তাহলে অনেক সময় কনফিউজ হয়ে যায় না? হ্যাঁ। কাকে দিয়ে কি কাজ করাতে হবে, কোথায় গেলে কি কাজ হবে, এরকম বুঝতে পারি না, ঘাবড়ে যাই। আবার এমন কিছু অফিস আছে যেখানে লোকজন কি করে, কোঅপারেট করে না। অফিসের লোকজন কি করে, একটা অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছাই করে। তখন নিজেকে আরও বড়, তুচ্ছ, ছোট, ক্ষুদ্র মনে হয়, খুব অপমানিত হতে হয়। অনেক সময় দেখা যায় যাকে দেখে ভয় লাগে, যাকে দেখে মনে হয় এই লোকটা বেশি খারাপ ব্যবহার করবে, সে ভালো ব্যবহার করে। আবার একবারে সাদাসিধে নিপাট ভদ্র ভালো মানুষ বলে চেহারায় দেখে মহা শয়তানি করে। যাই হোক, বাবা একবারে খবরের কাগজের অফিসে ওঠেন। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারা লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন, আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? এ বেটা কী বলে রে, আমরা কি এতদিন রামযাত্রা বার করছি? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ থেকে অত্যন্ত রূঢ় প্রকৃতির বলে মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা কি করছো ভদ্রলোক, কি বলতে চান শোনোই না, বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরও বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আজ্ঞে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বের করে দিয়ে এগিয়ে দিয়ে বলেন, নিন লিখে দিন। লিখে বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন, আচ্ছা আমরা লিখে দেবক্ষণ, আপনি শুধু নামটামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন। ওর মা কাল থেকে জলগ্রহণ করেননি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে, পুরা বন্যা বয়ে যাবে, বন্যা। আর ওই বন্যার জলে ভাসতে ভাসতে চলে আসবে, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে ফিরে এসেছে। অনুতপ্ত হয়ে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি। কেন, কি করতে এসছে? হ্যাঁ, কি করতে এসছে? বই নিতে এসেছে। হ্যাঁ, বই বলেছে না, বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনা করতে হবে না, দেখিয়ে দেবো বাবাকে। বাবা এত বড় কথা বললো, বেরিয়ে যেতে, দেখিয়ে দেবো পড়ে, আবার উল্টে দেবো পড়ে। বই নিয়ে যেতে এসছে বাবা, ভালো বই নিয়ে যেতে এসছে। যাই হোক, শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটা কথা বই নিয়ে যেতে এসেছে। এবার উল্টে মা এবার শোনাচ্ছে, মার ক্রুদ্ধ স্বরে শোনা যায়, তা যাবে ওই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস।
কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। কাল সারা রাত দু চোখের পাতা এক করেনি, তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন। এবার উল্টে বাবা এবার একটু মৃদু স্বরে বলেন, আহা আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলছে, তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি থেকে চলে যাবে, এত বড় স্পর্ধা। হ্যাঁ, কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে? ছেলেরা মিল খুঁজে পাচ্ছে, মেয়েরা এইভাবে মিল খুঁজে পাবে না। দুটো ক্যারেক্টারকে উল্টে দিয়ে মেয়েরা মিল খুঁজে পাবে। উল্টে দাও, দুজনের জায়গায় উল্টে দাও। বাবাকে মায়ের জায়গায় দিয়ে দাও, মাকে বাবার জায়গায় দিয়ে দাও, মেয়েরা মিল খুঁজে পাবে। মায়ের কাছে বকা খাচ্ছে, বাবা কি করছে? বাবা আড়াল করছে। তাহলে মিল তো আমরা কোনো না কোনোভাবে পাচ্ছি, এধার থেকে না পাচ্ছি, নাহলে ওদিক থেকে গিয়ে পাচ্ছি। হ্যাঁ স্যার, একজন অভিমানে, একজন হচ্ছে দেখাবে না যে দুঃখ পাচ্ছে। হ্যাঁ, একজন যখন ঝাঁপিয়ে পড়ে শাসন করে, তখন আরেকজন তো সাপোর্ট করে, আরেকজন কিন্তু আটকায়। এটা তো স্বাভাবিক। দুজনে মিলে যদি মারে, তাহলে ছেলে মেয়েরা যাবে কোথায়? এখন সময়কাল তো ভালোও নয়। এখন তো বাড়িতে একটা দুটো ছেলে, বেশিরভাগেরই একটা। তো সেই একটা ছেলে বা একটা মেয়ে যদি বাবা মার কাছে, দুজনের কাছেই বকা খায়, দুজনের কাছেই যদি মার খায়, তাহলে তাদের অভিমান, তাদের কষ্ট কার কাছে বলবে? বন্ধুদের কাছে? বন্ধুদের কাছে বলতে গেলে বন্ধুরা তো একবারে ওত পেতে বসে আছে। ও এখানে ভেঙে পড়েছে, তার মানে ওর এই উইকনেস আছে এখানে, বেড়াকে এইবারে ফাঁদে ফেল, এইবার দে, এমনভাবে অ্যাডভাইস দে ও যেন ভেসে যায়। এইরকম বন্ধু তো বেশিরভাগ। তাই সব থেকে ভালো বন্ধু বাবা মায়ের থেকে কেউ হয় না। তাই বাবা মাকেই যত পারো একেবারে সব থেকে সবার আগে নিজের বন্ধুর জায়গাটা দাও। বাবা মায়েরও উচিত। হ্যাঁ বলো। এখানে বলেছে না যে অনুতপ্ত হয়ে এসেছে, সে মনে করো না সে বাড়িতে থাকতে আসেনি। স্যার ওই কথাটা কে বলেছে? লেখক বলছে। কিছু কিছু জায়গায় তো লেখক বোঝাচ্ছে, তাই না? কিছু কিছু জায়গায় তো লেখক বোঝাচ্ছে। এইবারে লেখক বলছে মানে সেই কথাটাকে আমরা ভেবে নিতে পারি এটা লেখক মানে গল্পকথক বলছে। গল্পকথক হচ্ছে সূত্রধার, গল্পকথক হচ্ছে সূত্রধার। আমরা যখন এই পাঠ্য গল্পগুলোকে যখন আমরা ফিল্মে জায়গা দিচ্ছি, ফিল্মে মানে বুঝতে পারছো তো, অডিও ভিজুয়ালি নিয়ে যাচ্ছি, তখন অনেক লাইন আছে তো, অনেক জায়গা আছে তো, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে ফোটাবো? হয় সেই জায়গাগুলোকে আমাদের কারোর না কারোর লিফে ডায়লগ হিসেবে দিতে হবে কোনো না কোনো চরিত্রের। আর যদি মনে হয় এই ডায়লগটা ওই ক্যারেক্টারগুলোর মধ্যে কারোর মধ্যে যাবে না, তখন এখানে অতিরিক্ত একটা ক্যারেক্টারকে পুশ করতে হতে পারে। আবার যদি মনে হয় না গল্প, তাহলে কী হবে, গল্পেতে অতিরিক্ত ক্যারেক্টার ছিল না, তাহলে একটু অন্য ক্যারেক্টার চলে আসা মানে কি, যারা দেখবে বিশেষ করে স্টুডেন্টরা, তোমরা তো কনফিউজ হয়ে যাবে না, তখন এটাকে কি করা হচ্ছে, এটাকে হচ্ছে ভয়েস ওভারে দেওয়া হবে, যেটাতে শুধু সূত্রধার বলছে ব্যাপারটা, এরকম করা হতে পারে। তার মানে এটা হচ্ছে সূত্রধার, বোঝাচ্ছে ব্যাপারটা। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। ওকে, তাহলে মা তাহলে ধমক টমক দিলেন। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই, নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস, বেশিরভাগ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস কিন্তু এইরকমই হয়, এইরকমই। একটু 19-20 এধার ওধার হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে হয় সাধারণত। আমরা যে বিজ্ঞাপনের খবরগুলো দেখি খবরের কাগজে, সেই খবরের কাগজের বিজ্ঞাপনের খবরের অনেক খবরগুলো এইরকমই হয়, মানে বাড়ি ছেড়ে চলে যাওয়া, নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে এই রকমই অল্প বয়সী ছেলে মেয়েদের অভিমানের বশে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তারপরে হয়তো কি হয় না, বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপন দেওয়ার পরে ওটা প্রকাশিত হওয়ার আগেই হয়তো দেখা গেলো ফিরে এলো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো আর ফিরে আসলো না, মানে সে ফিরে না আসার কারণ কিন্তু এখানে যে কারণ দেওয়া আছে সেই কারণ নাও হতে পারে, অনেক কারণ হতে পারে। সবার যে একই রকম কারণ হবে তা নিশ্চয়ই নয়, সবার বাড়ি ছাড়ার একই রকম কারণ হবে সেটাও নিশ্চয়ই নয়। আবার বাড়ি ফিরে আসার পেছনেও যে কারণ সেটাও সবার একই হবে না। আবার বাড়ি ফিরে আসেনি আর এলোই না, সেটাও একই রকম হবে না। তবে অনেক ক্ষেত্রে একটা কমন
ইনসিডেন্ট থাকে, একটা মিল থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকম ধরনের অভিমানের বশে বাড়ি ছেড়ে চলে যাওয়া, আবার একটু অভিমান যখন কমে, যখন একটু মাথাটা ঠান্ডা হয়, তখন কিন্তু চলে আসে। কি হয় না? বেশিরভাগ ক্ষেত্রে তো তাই হয়, আমাদেরও তো রাগ হয় অনেক সময়, হয় না? এবার দেখা গেল ঘরের মধ্যে আটকে থাকলে কি হবে? রাগ কিন্তু বাড়তে থাকবে। এই তো একটা দুটো ঘর রে বাবা, এইখানেই যদি আমরা বকা খাই, মার খাই, কষ্ট পাই, অভিমানী হই, এইবার এই ঘরের ভেতরেই যদি আমরা আটকে থাকি, তাহলে রাগটা কমবে কী করে? রাগটা কমার জন্য কি করতে হবে? যারা আমাদেরকে রাগিয়েছে, আঘাত করেছে, তাদেরকে আসতে হবে, তাদেরকে রাগ ভাঙাতে হবে, তাদেরকে অভিমানটা বুঝতে হবে, তাদেরকে আদর করতে হবে, তবে গিয়ে তো রাগটা কমবে, তাই না? কিন্তু সেটা যদি না করে বাবা মা যদি তার জায়গাতে জেদ ধরে বসে থাকে, এবার দুটো ঘর, একটা ঘর, তো এর মধ্যেই তো বাবা মায়ের মুখোমুখি দেখাবে, তো যত মুখ দেখবে তত কী হবে? ওগুলো মনে পড়বে। ওগুলো মনে পড়া মানে কি? রাগ তো আরও মাথা চাড়া দিবে। রাগ কি কমতে থাকবে নাকি থোড়ি? তাও কমতে থাকবে না। তো তখন কি হবে? তখন মনে হবে একটু বেরিয়ে যাই মানে যে বাড়ি থেকে পালিয়ে যাবো একবারে না। তখন মনে হবে কি, বাড়ি ছাড়া তো আমার আর কোনো ঠিকানাই নেই বাবা। তখন বেরিয়ে যাই, একটু বন্ধুর বাড়ি, একটু এখানে, একটু ওখানে, একটু সময় কাটাই বা একটু খেলাধুলা করি, একটু স্কুলেও চলে যাই। এখন যদি স্কুল বন্ধ, তো একটু স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে এই কয়েক ঘন্টা যখন পড়াশোনা করছি, আড্ডা দিচ্ছি, তখন দেখা যাবে আস্তে 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 রাগটা কিন্তু এমনিতেই কিন্তু হালকা হতেই থাকে। তারপরে যখন বাড়িতে ফিরে ঢুকছো, তখন কিন্তু মেজাজ অনেক ঠান্ডা, মাথা অনেক ঠান্ডা, অনেকটাই আমরা ভুলতে বসেছি, ব্যাস হালকা হয়ে যায়। এবার শুধু যে বাচ্চারা এরকমভাবে নিজেদেরকে হালকা করে তাও নয়, বড়রাও তো করে। তো বড়রাও যখন এরকম রাগারাগি করে, বড়রাও যখন বাড়িতে এরকমভাবে কোনো কারণে যদি মাথা গরম করে ফেলে, তো মাথা ঠান্ডা হচ্ছে না, তখন অনেক সময় দেখা যায় না, বাড়ির বাইরে তারা চলে গেল ইচ্ছে করে মাথাটাকে ঠান্ডা করার জন্য, ঠান্ডা করে স্বাভাবিক হয়ে ফিরে এলো আবার যাতে স্বাভাবিক হয়। কারণ বাড়িতে থাকলে কী হবে? বাড়িতে থাকলে ওই উত্তেজনাকর পরিস্থিতি আরও বাড়বে, তখন আরও ঝগড়াঝাটি, কথার যে মধ্যে সীমাবদ্ধ যেটা ছিল সেটা আমরা হাতাহাতির পর্যায়ে চলে আসতে পারে। এটা মাথাকে ঠান্ডা করতে হবে। তাহলে বেশিরভাগ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এইরকমই। এই গল্পটাতে এইখান পর্যন্ত আমি যতটা পড়লাম, এইখান পর্যন্ত কিন্তু এটা একটা আলাদা পার্ট, এই গল্পের একটা প্রথম অংশ, এটা একটা আলাদা, একটা বিচ্ছিন্ন একটা অংশ হিসাবে ধরে নাও। বুঝতে পারছো? পার্ট 1। হ্যাঁ, এইবারে এই গল্পের মূল কাহিনী, আসল কাহিনী কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এই কাহিনী, এটার আসল কাহিনী এখান থেকে শুরু হচ্ছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে দুটো চরিত্র রয়েছে, একটা গল্পকথক নিজে, আর একটা চরিত্র হচ্ছে সোমেশ, তাই তো? হ্যাঁ স্যার। সোমেশ যে কিনা গল্পকথকের বন্ধু। এবারে সোমেশের বাড়িতে গল্পকথক এসেছে, তাই তো? নাকি গল্পকথকের বাড়িতে সোমেশ এসেছে, কোনটা? ভেরি গুড, গল্পকথকের বাড়িতে সোমেশ এসেছে। আর গল্পকথকের সময়টা কাটতে চাইছিল না। সোমেশ যদি এসে না পড়তো তাহলে কীভাবে কাটতো তিনি বুঝতে পারছেন না। যাক, সোমেশ এসেছে, এবারে নিশ্চয়ই গল্প টল্প করে সময় কাটবে। কিন্তু দেখা গেল আজকের সোমেশ এসেছে, তার উৎসাহ তৈরি হলো গল্প করে সময় কাটবে, কিন্তু সোমেশকে আজকে যে অবস্থায় দেখছে, যে রূপে দেখছে, তাতে আজকে সময় যে খুব ভালো কাটবে মনে হচ্ছে না। এবারে সোমেশের সঙ্গে কথায় কথায় বিজ্ঞাপনের খবরের আড়ালে সাধারণত যে ব্যাপারগুলো থাকে সেইগুলো এখানে আলোচনা হলো যে এরকমই ঘটনাগুলো ঘটে। কিন্তু সোমেশ এই ঘটনাটাকে স্বীকার করতে রাজি হবে কি হবে না, যে বিজ্ঞাপনের পেছনে যে ঘটনা সেটা কি এরকমই সব সময় থাকে? এ কি রাজি হবে, স্বীকার করবে? কি মনে হয়? না, করবে না। তার কারণ সোমেশ নিজে ভুক্তভোগী। সোমেশ নিজে ওই বিজ্ঞাপনের আড়ালে যে গল্প রয়েছে সেই গল্পের ভুক্তভোগী। গল্পটা তার লাইফে, তার জীবনে ঘটে গেছে, এবং ঘটে যাওয়ার পেছনে যে কারণ, সেই কারণ কিন্তু এরকম কোনো কারণ না। আবার ফিরে যাওয়ার পেছনে
যে কারণ সেটাও এরকম ধরনের কারণ না। আবার ফিরে গিয়ে সাধারণত যে ঘটনা আমরা ঘটে দেখেছি, ফিরে গেল মানে কি বাড়ির লোকজন তাকে ঘরে তুলে নিল, সবাই খুশি। কিন্তু সোমেশের লাইফে, সোমেশের জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তাই সোমেশের মেনে নিতে অসুবিধা হলো। আর বাইরের যে প্রকৃতি, যে পরিবেশ আমরা দেখছি বর্ষার, মেঘলা, তাহলে এই বিষণ্ণতার, প্রকৃতি যখন বিষণ্ণ হয়, আমাদের যদি কোনো কিছুর মন খারাপের ঘটনা থাকে, তাহলে ওই বিষণ্ণ পরিবেশে কিন্তু মন খারাপের ঘটনাগুলো কিন্তু আগে ভিড় করে আমাদের মনে, স্মৃতিতে। মন খারাপের দিনে কিন্তু মানে বিষণ্ণ প্রকৃতি, মেড়মেড়ে প্রকৃতি, তখন কিন্তু মন খারাপের স্মৃতিগুলো বেশি করে ভিড় করে, তাই না? হ্যাঁ স্যার। আবার যখন প্রকৃতি আলো ঝলমলে প্রকৃতি, রৌদ্র ঝলমলে প্রকৃতি, তখন দেখবে মনটা কিন্তু খুশির মেজাজে থাকে, তখন অনেক আনন্দের স্মৃতিগুলো ভিড় করে। একে তো বিষণ্ণ প্রকৃতি, তাই সোমেশের মন খারাপের পেছনে যথেষ্ট কারণ আছে, আমরা বুঝতে পারছি, গল্পটা যেহেতু তোমরা আগে পড়েছো। আর তার উপরে যখন খবরের কাগজে বিজ্ঞাপন দেখলো, নিরুদ্দেশের বিজ্ঞাপনের প্রসঙ্গ যখন উঠল, তখন তো মন খারাপ আরও তাকে চেপে ধরবে, তাই না? হ্যাঁ স্যার। কারণ তার জীবনে তো মন খারাপটা রয়েছে, আর সেই মন খারাপটা তো এই বিজ্ঞাপনের, এই নিরুদ্দেশের বিজ্ঞাপনকে কেন্দ্র করে। তাহলে এই পর্যন্ত সচরাচর সাধারণত বাড়িতে কম বয়সী ছেলে মেয়েদের বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া, আবার বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার আগে ফিরে আসা, এটা কিন্তু সোমেশের জীবনের গল্প না। এটা কিন্তু এখানকার প্রথম একটা অংশ, এটা একটা আলাদা বিচ্ছিন্ন, এটা গল্পকথক তুলে ধরেছে গল্পকথকের ভাবনাটা সোমেশের সামনে। আর পরে যেটা এবারে শুরু হবে, এটা কিন্তু সোমেশের জীবনের ঘটনা, সোমেশের জীবনের গল্প। এটা কিন্তু আসল ঘটনা, আসল গল্প, এখান থেকে আলাদা একটা অংশ। আগের অংশের সঙ্গে এখানকার অংশ মেলাবে না, আগের অংশের সঙ্গে এখানকার অংশের সঙ্গে আগের অংশ কিন্তু এক করবে না। অনেক স্টুডেন্ট কিন্তু এক করে ফেলে, এটা কিন্তু তোমরা ভুল করলে এটা থেকে উত্তর কাটা যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, পরে এগোই। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যখন সিনেমা হয় তখন তো এই বিধিবদ্ধ সতর্কীকরণ দেয়া থাকে। তা এখন আমাদের গল্প পাঠে সিগারেটের কথা এসছে, তাই একটু তো প্রসঙ্গক্রমে বলে দিতেই হয় যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদি কেউ খায় তাহলে নিজের দায়িত্বে খেও। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। একটু বিরক্ত স্বরে বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিয়া তারপর বলিল, তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তুমি যেটা বলছো সেটা সত্যকার ট্র্যাজেডি না। সত্যকার ট্র্যাজেডি কিন্তু ছোট্ট বিজ্ঞাপন, তার আড়ালে বিশাল বড় ট্র্যাজেডি, বিশাল বড় গল্প। ট্র্যাজেডি বিয়োগান্তক, বিচ্ছেদের, কষ্টের, যন্ত্রণার তা থাকে, যে আমি অস্বীকার করছি না। কখনো কখনো সত্যি যে যায় সে আর ফিরে আসে না, এটা তো হয়। কতকও স্বীকার করলো। সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসবারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম, তার মানে? শোনো বলছি। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। কাচের সারসির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি।
পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামল না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। আসলে যে বাড়ি থেকে চলে যায় সে যে কতটা বুঝতে পারে বাড়ির লোকেদের মনের অবস্থা, সেটা আমি হয়তো বলতে পারবো না। কিন্তু বাড়ির কেউ চলে গেলে, বাড়ির ছেলে মেয়ে চলে গেলে, আপনজন প্রিয়জন চলে গেলে, তাকে যখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দিন কেটে যাচ্ছে, তখন মানুষ যে কতখানি অসহায় হয়ে পড়ে, কতখানি কষ্টের যন্ত্রণায় থাকে, একমাত্র বাড়ির লোকই জানে। আমাদের প্রাক্তন একজন ছাত্রী, তার মাকে গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল না, মিসিং। ফেসবুকে পোস্ট করেছে, আমাকেও মেসেজ করেছে। তো আমিও বললাম, অনেক বললাম টললাম, বোঝালাম, ভরসা দিলাম, কিন্তু তার শোনার মতো ওই মুহূর্তে মেন্টালিটি ছিল না। থাকাটা স্বাভাবিক না থাকাটাই স্বাভাবিক। মানুষ ওই অবস্থাতে কারোর উপদেশ, কারোর পরামর্শ, কারোর কথা শুনতে চায় না, কারণ তার মনের মধ্যে কি হচ্ছে, তার উপর দিয়ে কতখানি ঝড় বইছে এখন তো সেই জানে। যার মা বাড়ি থেকে চলে গেছে বা বাড়ি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো অবস্থাটা, তার মনের অবস্থাটা, বাড়ির লোকের মনের অবস্থাটা, ছেলে মেয়েদের মনের অবস্থাটা। তাই ঠিক কতখানি কষ্টে থাকবে, ছেলে ফিরে আসছে না, বাবা মা কতখানি ভেঙে পড়েছে। বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, কোনো রকমের রেসপন্স নেই। তাই বাবা ভেঙে পড়ছে, মা তো শয্যা নিয়েই নিয়েছে। বাবা ভেঙে পড়ে বলছে, শোভন, এখন যদি ফিরে না আসো তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে আর সামলাবার ক্ষমতা নাই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বদলে, আর শোভনকে উদ্দেশ করে কিছু লেখা নেই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। সেই বিজ্ঞপ্তিতে কী লেখা হয়েছে?
এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে আজ 1 বৎসর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। আশা ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, পুরস্কার ঘোষণা করে বিজ্ঞাপন বেরিয়েছে। পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে। শোভনের বয়স কত? 14 বছর। 16-17 যখন নিরুদ্দেশ হয়েছে 16-17। তারপরে ক বছর কেটে গেছে? 2 বছর। তার মানে শোভন যখন পরে ফিরে আসছিল তখন তার কত বছর বয়স? 18 বছর। 16-17 যদি হয় 18-19 18-19। তারপরে অনেকগুলো বছর চলে গেছে। তারপরে এখন শোভন হচ্ছে মাঝবয়সী, বোঝাই যাচ্ছে। যাই হোক, পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি জরুল আছে। একটা বড় জরুল দেখেছ? আমির খানের তারে জমিন পর সিনেমাটার কথা প্রসঙ্গ করে আলোচনা করছিলাম। তারে জমিন পর আছে না, ওখানে একজন টিচার আছে না যার ছবি এঁকেছিল, এইখানে গালের কাছে এখানে একটা বড় জরুল ছিল, আঁচিল বা জরুল টাইপের বলা হয়, এরকম বড় অনেকের ঘাড়ে থাকে, কালো। তাহলে ডান কানের কাছে একটি বড় জরুল, জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে পুরস্কার পাওয়া যাবে। সোমেশ একটু চুপ করিল খানিকক্ষণের জন্য। জলের ছাটে সারসির কাজ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারের কিছু জানো নাকি? জানি। এবারে আসল ব্যাপারের ঘটনা পরপর শোভন বলে যাবে। তা শোভন যদি এরকমভাবে নিখুঁতভাবে তুলে ধরে বা বলে যায়, কার জীবনের গল্প বলে যাচ্ছে? যে গল্পটা বলছে সেখানে কোন চরিত্রটাকে আমরা দেখব? শোভন। আর এখন যে বলছে তার নাম কি? সোমেশ। কিন্তু আমরা গল্পের শেষাংশে গিয়ে কি বুঝবো? শোভন আর সোমেশ একজন না আলাদা আলাদা? একজনই। ঠিক। তাহলে শোভন বলছে, মানে সোমেশ বলছে, জানি শোভনকে আমি চিনতাম, কিন্তু চিনতাম বলছে ঠিকই, কিন্তু ও তো তার নিজের জীবনের গল্প বলছে না। হ্যাঁ, সে যে কোনো ভয়ানক অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক হলেই হলো, ছুতো অজুহাত। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভিতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। ছোট ছেলে, আদরের ছেলে। আচ্ছা, তোমরাও বলো না, তোমরা কি সারাক্ষণ তোমাদের মা বাবার ছোট্ট আদরের বাচ্চাটি হয়ে থেকে যেতে চাও? নিজেরা একটু বড় হতে চাও না? নিজেরা একটু স্বাধীন হতে চাও না? নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাও না? নিজেদের একটা পরিচয় হোক, নিজেদের একটা পরিচিতি বাড়ুক, নিজেদের একটা জায়গা তৈরি হোক, চাও না? বাবার অনেক আছে, বাবার বিশাল আছে, বাবা জমিদার, বাবা কোটিপতি, বাবা বিশাল ব্যবসা করে, বিশাল বাবার বিশাল সুনাম আছে,
তো বাবার নামেই আমাকে সবাই চিনবে, বাবার সই সম্পত্তিতেই আমি ভোগ করব, এটাই তো চাও তোমরা? এটাই চাও নাকি? না স্যার, না, মোটেও না, মোটেও না। এটা আগে হ্যাঁ, তো ফলে শোভন চায়নি ওই একটি ছোট সংসারের আদরের ছোট্ট ছেলে হয়ে কাটিয়ে দিতে। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, এতদিন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে, শোভন কিন্তু পাত্তাই দেয়নি। কিন্তু যেদিন প্রকাশিত হওয়া বন্ধ হয়ে গেল, মানে এত দিন ধরে শোভন ভাবছে আমাকে দাম দিচ্ছে, সবাই আমাকে দাম দিচ্ছে, বাড়ির লোকজন আমাকে দাম দিচ্ছে যথেষ্ট, হ্যাঁ, যেই বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। কে সাইকোলজি কি বলে? এটাই বলে না, কেউ যখন দাম দিতে থাকে আমরা অনেক সময় পাত্তা দিতে থাকি না। কেউ যখন আমাদের জায়গা দেয়, দাম দেয়, আমাদের যথেষ্ট আমাদের আশেপাশে ঘুরঘুর করতে থাকে, আমাদেরকে যথেষ্ট একটা সম্মান দেয়, মর্যাদা দেয়, আমাদের কথা শোনে, আমাদের আশেপাশে সারাক্ষণ আমাদের সময় দেয়, কিন্তু তখন আমরা বুঝি না। কিন্তু হঠাৎ করে যখন আমাদের দিকে আর নজর দেয় না, আমাদের আশেপাশে থাকে না, আমাদের দিকে কনসেন্ট্রেশন দেয় না, অন্যদিকে সরে যায়, তখন আমরা কিন্তু আবার ওদিকে কী করি, ভাবি না ওদেরকে নিয়ে, ইস কী হলো ব্যাপারটা, তখন কিন্তু আমরা ছটফট করি। এটা সাইকোলজি, এটা কিন্তু সাইকোলজি। মানে পাত্তা কমে গেল তার জীবনে আমাদের। হ্যাঁ, অনেক সময় কিন্তু তোমরা দেখবে তোমাদের বয়সী ছেলেমেয়েরা এরকম করে। ধরো কারোর কেউ হয়তো অনেকের মাঝখানে খুব জায়গা পায়, বুঝতে পারো তো, অনেকের মাঝখানে খুব জায়গা পায়। এবারে অনেকের মাঝখানে জায়গা পায় বলে, অনেকে তার আশেপাশে থাকে বলে, সে কিন্তু সেই অর্থে সবাইকে ধরো পাত্তা দেয় না, ঠিক আছে? এইবার যখন কেউ ধরো সরে যায়, তখন ভাবে আরে কি হলো, তখন কিন্তু তার মনে হয় যে না, আমি বোধহয় কোনো খারাপ ব্যবহার করেছি, আমি বোধহয় ওকে জায়গা দিইনি, আমার বোধহয় অনেক বেশি সময় দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তখন কিন্তু আমরা একটু বিচলিত হই, আমরা কিন্তু ছটফট করি। কিন্তু অনেক সময় হয় না যে সারাদিন কোনো বন্ধুর সঙ্গে ধরো আমাদের প্রায় কথা হয়, রোজ কথা হয়, কোনো দিন যদি কথা না হয় বা কোনো দেখা গেলো হঠাৎ করে কথা হতে হতে একদিন, দুদিন, 3 দিন দেখা গেলো কোনো যোগাযোগ নেই, কথাই বন্ধ, তখন হঠাৎ করে আমরা মনে হয় না যে ব্যাপারটা যেন কিছু একটা হলো, তখন আমরা যেটা ক্যাজুয়ালি নিচ্ছিলাম সেটাকে তো আরও বেশি গুরুত্ব দিয়ে দেখি। হ্যাঁ স্যার। যাই হোক, তাহলে হঠাৎ করে যেদিনকার বন্ধ হয়ে গেল বিজ্ঞাপন, সেদিন বলা যায় না কেন জানি শোভনের মনটা কেমন যেন উদাসীন হয়ে উঠলো, বিচলিত হয়ে উঠলো। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে, একটু অন্যভাবে, একটু অসাধারণভাবে। কীভাবে বন্ধ হয়েছিল না, ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তার থেমে যায়নি, হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল এই রকম ধরনের বিজ্ঞাপন বেরিয়েছে। শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমারই নাম করছেন এখনও। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। এইভাবে 2 বছর কেটে গেছে, প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির হলো তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলে রাখি, সে কথাটা আগে বলিনি, মানে এখন বলছে। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়, সম্পন্ন বললেও তাদের ঠিক বলা যায় না, অবস্থাপন্ন ঠিক নয়, অনেক 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 বড় লোক। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। তাহলে শোভনরা তো জমিদার বাড়ির, তাই না? হ্যাঁ, বড় লোক, তার বাবা জমিদার। শোভেশ একটু থামতেই আমি বলিলাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। তাহলে শোভন বাড়ি ফিরে গেল, গল্প কত শুনছে। তাহলে যে বাবা মা ছেলের ফিরে আসার অপেক্ষা করছে, কাতর হয়ে পড়েছে, মা শয্যাশায়ী, হ্যাঁ, বাবা একেবারে অসহায় হয়ে পড়েছে, তাহলে এই রকম অবস্থায় ছেলে যদি ঘরে ফিরে যায়, তাহলে বাকিটা কি বুঝবো আমরা? কি বুঝবো? কি হলো, কি বুঝবো? সব নরমালি হয়ে যাবে, সব নরমালি। শোভনকে সবাই যত্ন করে ঘরে তুলে নিয়েছে, হ্যাপি এন্ডিং, তাই তো বুঝবে যে কেউ।
হ্যাঁ কি স্যার। কিন্তু আমরা সাধারণত গল্প যেভাবে ভাবি সব গল্প সেভাবে গিয়ে শেষ হয় না, শেষ হয় না, হ্যাঁ স্যার, অনেক গল্প স্যার মানে অদ্ভুতভাবে শেষ হয়। অদ্ভুতভাবে শেষ হয়, যেটা আমরা ভাবতেই পারি না, যেটা আমাদের মাথাতেই আসে না। বিশেষ করে এখনকার দিনে যে সমস্ত নতুন নতুন গল্পগুলো, সিনেমার গল্পগুলো, স্টোরিগুলো, ওয়েব সিরিজগুলো দেখবে, বাবা হঠাৎ হঠাৎ করে সাসপেন্স, হঠাৎ হঠাৎ করে এমন জায়গায় গিয়ে শেষ করে আমরা ভাবতেই পারিনি যে এরকম ঘটতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ স্যার, তখন স্যার বিশেষ করে এখনকার দিনের ওয়েব সিরিজগুলোর উপরে এত জোর দেওয়া আছে এবং এত ভালো ভালো হচ্ছে, স্টোরিগুলো এত সুন্দর, অভিনয় এত অসাধারণ, সিনেমা দেখাই মানুষের কমে যাচ্ছে, মানে ওই মুভি দেখা কমে যাচ্ছে, ওয়েব সিরিজগুলোতে মানুষ ঝুঁকছে বেশি। আর ওয়েব সিরিজগুলো দেখবে, যদি কোনো দিন দেখে থাকো তাহলে ফার্স্ট এপিসোডটা দেখার পরে এমন একটা জায়গায় গিয়ে শেষ করে না, মনে হয় পরেরটা দেখতেই হবে। হ্যাঁ স্যার। স্যার কত করে স্যার এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর ওরা তো ওই রকমভাবে আমাদের মাইন্ডটাকে পড়েই তৈরি করে যে এমন একটা জায়গায় গিয়ে শেষ করব, দর্শক একবারে মুখিয়ে থাকবে পরেরটা দেখার জন্য। তাহলে শেষটা কি হচ্ছে সেটা গল্পকথক যেটা ভাবছে সেরকম নয়। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাগলেও তার ছাপ শোভনের উপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি, এতটা আশঙ্কা করেনি। কর্মচারীরা চিনতে পারছে না, বোঝা অবস্থা। তার মানে এতটা চেঞ্জ হয়ে গেছে। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের বাড়ির নায়েব মশাই, পুরনো নায়েব মশাই। কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাসে বললেন, ও কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বলে, সে কি, কী হয়েছে নায়েব মশাই? না না না, হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের মনে এবার প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি এসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন এসেছে। পুরনো সরকার তাদের নেই, নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক হয়ে এলো। খাজাঞ্চি মশাই নাকের উপর চশমাটা একটু আঙুলে তুলে তার দিকে চেয়ে বললেন, ওহ, ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এইমাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছে? চারিধারের সব কটা দৃষ্টি তার উপর নিবদ্ধ হলো, তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। শোভন এবার ক্রুদ্ধ স্বরে বলে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললাম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য একটু এগিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মেঝিমেঝি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। কি দিল? শোভনের ছোটবেলার পুরনো একটা ছবি। তারই একটা পুরনো ফটো।
সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বলল, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলের মুঠি ধরে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল, মায়ের জরুল পর্যন্ত। আমাদের এই নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল, সকলের দৃষ্টি অবিশ্বাস্য। কাতরভাবে বলল, একবার শুধু আমি বাবা মার সঙ্গে দেখা করবো, একবার শুধু। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন, 7 দিন আগে শোভন মারা গেছে। দেখো, পুরো কাহিনী যেন একটা অন্যরকম। 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, কেমন করে মারা গেল? আমি কি ভূত দাঁড়িয়ে আছি রে? কিলে আমি শোভন মারা গেছে, তা আমি শোভনের ভূত? তার কণ্ঠস্বরে বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালে আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। শোভন এরপর কী করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। বাবা কিন্তু জমিদার, লম্বা চওড়া মানুষ, রাশভারী লোক, হ্যাঁ, একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু সেই বাবাকে দেখতে পাচ্ছে একটা ঝড়ে ভাঙা গাছের মতো। একটা বিশাল বড় বট বৃক্ষ বা বনস্পতি ঝড় এসে আঁচড়ে ফেললে যেমন ঝড়ে বিধ্বস্ত হয়ে যায়, সেরকম ঝড়ে ভাঙা গাছের মতো অবস্থা। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না, সেই সেবারের মতো। এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললেন, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। আচ্ছা, এই বৃদ্ধের কি এতটুকুর জন্য সন্দেহ হয়নি? এই চেহারা দেখে, বাবা বলে ডাকা শুনে, এই কথা শুনে একবারের জন্য কি তার মনে হয়নি যে তার ছেলের সঙ্গে মিল আছে? মনে হয় তার ছেলে, মনে হবে না? বাবা কি বুঝতে পারবে না, চিনতে পারবে না অনেকখানি? সেটাই। হ্যাঁ, কিন্তু এর আগে 3 বার ঘটনা, না, এর আগে 2 বার ঘটনা ঘটিয়েছে। বড়লোক বাড়ির, অনেক সম্পদ আছে, হ্যাঁ, মিথ্যে পরিচয় দিয়ে এসে প্রতারণা করতে চেয়েছে, তাই আর বিশ্বাসটাকে খুব বেশিক্ষণ মনে স্থায়ী রূপ দিল না, জায়গা দিল না। যাই হোক, তো বাবা ঘরে ঢুকে গেল। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মানে বাবা চিনতে পারছে না, বাবার এই অবস্থা, বাবা আমাকে চিনতে পারলো না। নায়েব মশাই তাকে কী বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে। ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কী বলছে। নায়েব মশাই তাকে কী বলছেন ঠিক শোনা যাচ্ছে না।
হ্যাঁ, এইবার বোঝা যাচ্ছে। নায়মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি। টাকার নোটের একটা বান্ডেল নিয়ে এসছে, অনেকগুলো টাকার নোট। বলো তো, এই টাকার নোটের বান্ডেল কে দিয়েছে নায়মশাইকে? শোভনের বাবাই দিয়েছে। শোভনের বাবা। হ্যাঁ, শোভনের বাবা দিয়েছে। কেন বাবা দিয়েছে? ছেলেটার সঙ্গে অনেকখানি মিল আছে, তাই এই ছেলেটাকে দিয়ে অভিনয় করাতে হবে মায়ের সামনে, কারণ মা তো শয্যাগত, শয্যাশায়ী, মরণাপন্ন। যাই হোক, এই আশা, এই শান্তি নিয়ে তো মা মরতে পারবে যে যাই হোক শেষ পর্যন্ত ছেলে ফিরে এসছে, এইটুকু সান্ত্বনা দেওয়ার জন্য তাকে অভিনয় করতে বলছে। বোঝো অবস্থা, বোঝো অবস্থা। নিজের ছেলে নিজের বাড়িতে গিয়ে বাবা মায়ের সামনে অভিনয় করছে যে আমি তোমার ছেলে, তোমাদের ছেলে, মায়ের সামনে অভিনয় করছে। অভিনেতা। এটা কতখানি কষ্টের, যন্ত্রণার, এটা একটা মানুষের জীবনে কতখানি ট্র্যাজিক 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 বিয়োগান্তক। তাহলে নায়েব মশাইকে কিছু বলছে, নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি, এখনও তিনি তাকে দেখার আশা করে বসে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে, মানে মিল। মৃত্যু পথযাত্রীকে শেষ সান্ত্বনাটুকু দেওয়ার জন্যে জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। আর এতে কোনো ক্ষতি নেই, বরং লাভই আছে, অনেক টাকা পাবে আর একটা মানুষের ভালো করবে, যে জানবে যে তার ছেলে ফিরে এসেছে, এটুকু সান্ত্বনা নিয়ে সে মারা যাবে। নায়েব মশাই নোটের তাড়াটা, একতাড়া নোটের তাড়াটা শোভনের হাতে গুঁজে দিলেন। সোমেশ চুপ করিল। এই পর্যন্ত বলে সোমেশ চুপ করল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। বুঝতে পারছো? সেই জন্য গল্প বানানো সহজ হলো। বললো বানানো সহজ হলো, কিন্তু গল্প তো বানায়নি। এত নিখুঁতভাবে গল্প বলাটা সহজ হয়েছে কারণ পাঠক বুঝবে। পাঠককে এবারে বুঝতে হবে যে শোভন আর সোমেশ, সোমেশ আর শোভন একই ব্যক্তি কিনা। এই জায়গাতে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে পাঠককে বুঝিয়ে নিতে হবে এক ব্যক্তি কিনা। কিন্তু সোমেশ বললো হেসে ঠিকই যে গল্প বানানো সহজ হলো, তার মানে ও যেন যেটা বলেছে সেটা বানিয়ে বলেছে, গল্প বানিয়ে বলেছে। ওটা সোমেশের জীবনের গল্প, আমি বলছি এত সুন্দরভাবে, কিন্তু বানিয়ে বলছি। এটা কিনা আমার জীবনের ব্যাপার নেই। কিন্তু কেন বলা যায় না গল্পকথকের শীতের বাদলের সেই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। হাসিটা বিশ্বাস করতে প্রবৃত্তি হইল না, হাসিটা বিশ্বাস করতে ইচ্ছে করলো না যে ওর হাসিটা যেন যতই হাসুক বলুক না কেন যে গল্প বানানো সহজ হলো, ওই হাসিটা বিশ্বাস হলো না। তাহলে এই যে হাসিটা যখন কথকের বিশ্বাস হচ্ছে না, কথকের সাথে সাথে পাঠকেরও কি বিশ্বাস হবে যে ও বললো বানাচ্ছে, বানিয়ে বলছে? মোটেও না। আমরা কিন্তু বুঝতে পারলাম শোভন আর সোমেশ এক ব্যক্তি, একজনই। আর যে রকম গল্পটা নিজের জীবনের ভেতর দিয়ে এরকম গল্পের ভেতর দিয়ে যায়, ভুক্তভোগী একমাত্র সেই কিন্তু এত সুন্দর করে তুলে ধরতে পারে, নিখুঁতভাবে বর্ণনা করতে পারে। হয়তো ভাষা প্রয়োগের দক্ষতা নাও থাকতে পারে, কিন্তু যখন বলবে সে এতখানি আবেগপ্রবণ হয়ে তুলে ধরবে, তার যে বলার ভঙ্গিমা, তার যে অভিব্যক্তি, এক্সপ্রেশনগুলো, সেগুলো বুঝিয়ে দেবে যে ওটা তার জীবনের গল্প না কারোর কাছ থেকে শোনা, কারোর থেকে পড়া, কোথাও থেকে পড়া গল্প। একমাত্র সেটা বোঝা যায় গল্প বলার সময়, বলার ধরন দেখে। এই জন্য সে গল্পকথককে প্রথম দিকে তীব্রভাবে বলেছিল যে সবার জীবনে একই ঘটনা ঘটে না, কারণ আমি তো ভুক্তভোগী, আমি তো জানি ব্যাপারটা এরকম। যাই হোক, গল্পটা আমি পাঠ করলাম, মাঝে মাঝে কোথাও দাঁড়িয়ে গল্পের বিষয়টাকে একটু একটু করে বর্ণনা করলাম, যাতে তোমরা গল্প পড়তে পড়তে বোর না হয়ে যাও।
কিন্তু এর পরের ক্লাসে আমরা এই গল্পে ঢোকার আগে আমাদের জীবনের গল্প নিয়ে আগে ডিটেল আলোচনা করব। পুরো গল্পটার মধ্যে আমরা কোথায় কিভাবে আছি ওটা আগে ক্লিয়ার করব, ওটাতেই ভালো লাগা তৈরি হবে, তারপরে গল্পের ভেতরে ঢুকবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আজকেরই বলে রাখছি, কালকে রাতে 10:30টার সময় আরেকটা ক্লাস নেব। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট।